প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? অষ্টম শ্রেণীর যে সকল শিক্ষার্থী তোমরা রয়েছো, আজকে আমি তোমাদের সাথে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের ইংরেজিতে এর আগে তোমরা কখনো ন্যারেশন পড়োনি। তোমাদের এই অষ্টম শ্রেণীতে গ্রামারের জন্য যে 25 মার্কস রয়েছে, 25 মার্কসের 5টা আইটেম, তার মধ্যে থেকে এই ন্যারেশন, এটা একটা আইটেম, এর জন্য 5 নাম্বার বরাদ্দ রয়েছে। তবে ন্যারেশন এই আইটেমটি যেহেতু তোমরা এর আগে কখনো এর সাথে পরিচিত হওনি, এই কারণে আজকে আমি তোমাদের সাথে এই ন্যারেশনের সাধারণ একটা পরিচিতি এই নিয়ে ছোট্ট একটা ইউটিউব ভিডিও ক্লাস তোমাদের জন্য প্রস্তুত করতেছি এবং এটা আপলোড করব। তোমরা আজকে আমার সাথে এই ক্লাসটা যারা অংশগ্রহণ করতেছো, তোমাদের বেসিক্যালি তেমন কোনো কাজ নেই, শুধুমাত্র মনোযোগ দিয়ে আমার কথাগুলো ভালোভাবে শুনবে এবং আমার কিছু নির্দেশনা দেওয়া থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী তোমরা এরপরে কিছু কাজ করবে। আর এই ন্যারেশন নিয়ে আমি তোমাদের সাথে আরও পরপর মানে 4টা ইউটিউব ভিডিও ক্লাস তোমাদের জন্য আপলোড করব। আশা করব যে তোমরা এই মোট 5টি ক্লাস যদি দেখে থাকো ন্যারেশনের উপরে, তাহলে এই ন্যারেশন নিয়ে তোমাদের সারা জীবনে কখনো কোথাও কোনো আর সমস্যা হবে না। তো আমি একটু প্রাসঙ্গিকভাবে বলে নেই, তোমাদের মতো আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমাদের প্রচুর ব্যাকরণ পড়তে হতো, অর্থাৎ গ্রামার পড়তে হতো, এবং সেখানে শুধু রুলস আর রুলস এই বড় বড় বই আমাদের পড়তে হতো, মোটা মোটা বই। এখন বর্তমানের যে কমিউনিকেটিভ সিস্টেম, সেই কমিউনিকেটিভ সিস্টেমে তোমাদেরকে গ্রামেটিক্যাল প্রত্যেকটা বিষয়ে কিন্তু উপস্থাপন করা হয়, তবে একটু ভিন্নভাবে। সেখানে এত বেশি বেশি করে রুলস পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি রুলস পড়তে হবে না, সেটার যে একেবারে কোনো গুরুত্ব নেই সেই বিষয়টা বলতেছি না। তবে আমি বলবো যে আমরা শুধুমাত্র যে কোনো টপিকের সাধারণ যে কতগুলো নিয়মকানুন বা বেসিক রুলস যেটাকে বলা হয়, যেটাকে ফাউন্ডেশন বা ভিত্তি রুলস বলা হয়, আমরা শুধুমাত্র ওইগুলো সম্পর্কে জানবো। আর বাকিটা আমরা যখন প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসের মধ্যে দিয়েই আমরা রুলসগুলোকে শিখে নেব। তো ঠিক আছে, আজকে আর বেশি কথা নয়, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশন বা স্পিচ। তাহলে ঠিক আছে, দেখো, NARRATION, ন্যারেশন বা স্পিচ, SPEECH। এই যে ন্যারেশন বা স্পিচ, এটা মূলত কি, এটা সম্পর্কে আমাদের একটু জানার দরকার আছে। ন্যারেশন হচ্ছে আসলে উক্তি। পৃথিবীতে যতগুলো ভাষা রয়েছে, প্রত্যেকটা ভাষায় আমরা যখন আমাদের মনের ভাবগুলো প্রকাশ করি, তখন তো আমরা ভাষা ব্যবহার করি। আর সেই ভাষা, আমরা বাংলায় কথা বলি, আমরা বাঙালি, আমাদের মনের ভাব আমরা যখন বাংলায় প্রকাশ করি, তখন আমি আমার যে কথাটা বলি, সেই কথাটা যদি অন্য একজনে আমার কথাটা প্রকাশ করে, তাহলে কিভাবে প্রকাশ করতে পারে? আমি যে কথাটা বললাম সেই কথাটাকে ঠিক আমার মতন করেই সে প্রকাশ করলো, এলো একটা। আর একটা হচ্ছে কি, যে আমার কথাটাকে সে যখন প্রকাশ করবে তখন সে তার মতন করে প্রকাশ করবে। অর্থাৎ অনুরূপভাবে আমি বলতে পারি, আমি যখন কোনো কথা প্রকাশ করব, সেটা যদি অন্যর কারো কথা হয় এবং সেটাকে যদি আমি সে যেভাবে বলেছিল সেভাবেই যদি আমি প্রকাশ করি, তাহলে এটাই হচ্ছে একটা রূপ। আর একটা হচ্ছে, সে যে কথাটা বলছে সেই কথাটা ঠিক থাকবে, তবে আমি আমার মতন করে প্রকাশ করব, এই হচ্ছে আর একটা রূপ। অর্থাৎ আমরা যখন আমাদের মনের ভাব প্রকাশ করি, তখন সেই ভাব প্রকাশের 2টা রূপ থাকে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রথম যেটা বলেছি সেটা হচ্ছে সরাসরি, অর্থাৎ বক্তার বক্তব্যটাকে সরাসরিভাবে উপস্থাপন করা। এই যে সরাসরি উপস্থাপন করা, এটাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। আর দ্বিতীয় যেটা বলেছি সেটা হচ্ছে কি, যে বক্তব্যটা সেটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমি যখন মানে বক্তা, বর্ণনাকারী, তখন আমি কি করব, সে বক্তব্যটাকে ঠিক রেখে আমি আমার মতন করে প্রকাশ করব। অর্থাৎ সেক্ষেত্রে আমরা এটা সে উক্তিটাকে প্রকাশ করলাম কিন্তু একটু পরোক্ষভাবে, এই কারণের জন্য এটাকে বলা হয় কি, পরোক্ষ উক্তি বা ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে বুঝে ফেললাম যে ন্যারেশন বা স্পিচ এটা হচ্ছে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনটাকে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট ন্যারেশনটাকে ইনডাইরেক্ট স্পিচও বলা হয়। তাহলে সেক্ষেত্রে তোমরা কাজ করো, তোমরা মনোযোগ দিয়ে শুনতেছো নিশ্চয়ই, আর সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকের হাতে খাতা কলমও রয়েছে। সুতরাং তোমরা তোমাদের খাতায় প্রথমে তো লিখে ফেলো যে ন্যারেশন অবলিক স্পিচ, সামনে রেখে লিখে নিতে পারো যেটা হচ্ছে কি, উক্তি। আর এই ন্যারেশন বা উক্তি, এটা হচ্ছে তাহলে মোট কত প্রকার? এটা হচ্ছে 2 প্রকার। প্রথমটা হচ্ছে কি, ডাইরেক্ট ন্যারেশন। লিখে ফেলো DIRECT, ডাইরেক্ট ন্যারেশন।
NARRATION, অথবা ডাইরেক্ট স্পিচ। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কি ইনডাইরেক্ট ন্যারেশন, INDIRECT, ইনডাইরেক্ট ন্যারেশন, NARRA ইনডাইরেক্ট ন্যারেশন অথবা ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ন্যারেশনের প্রকার ভেদও জানলাম, আর পাশাপাশি ন্যারেশন জিনিসটা কি সেটাও জানলাম। তাহলে এই ন্যারেশনটা যখন আমরা আসলে শিখবো, তখন আমরা কি শিখবো? ন্যারেশন শেখার উদ্দেশ্য হচ্ছে যে এইখানে যে এই ন্যারেশন, অর্থাৎ দুইটা যে মাধ্যম রয়েছে, একটা ডাইরেক্ট ন্যারেশন আর একটা ইনডাইরেক্ট ন্যারেশন, অর্থাৎ একটা ন্যারেশন থেকে আরেকটা ন্যারেশনে পরিবর্তন করা, চেঞ্জ, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ। এইটাই সাধারণত, ইনডাইরেক্ট ন্যারেশনকেও ডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করা যায়, তবে আমরা সাধারণত যেটা শিখে থাকি সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্টে চেঞ্জ করা, এবং সাধারণত পরীক্ষায় এভাবেই এসে থাকে। তো আমরা যদি ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে পারি, তাহলে সেই নিয়ম অনুযায়ী আমরা যদি উল্টাভাবে কল্পনা করি যে ইনডাইরেক্ট ন্যারেশনকে কীভাবে ডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করা যাবে, তাহলে শুধুমাত্র সেটা সিম্পল একটা বিষয়। সুতরাং একটা শিখলেই না, আমরা যদি শুধুমাত্র ডাইরেক্ট ন্যারেশনকে কীভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হয় এই বিষয়গুলো শিখি, তাহলেই আমরা ইনডাইরেক্ট ন্যারেশনকে কীভাবে ডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা যায় সেটাও সহজেই শেখা যায়। সুতরাং আমরা একটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কি ডাইরেক্ট ন্যারেশনকে কীভাবে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা যায়। এখন দেখো যে আমরা এই ন্যারেশন, এটা দুই প্রকার, এটা আমরা বুঝতে পারলাম। তবে এই যে দুই ধরনের ন্যারেশন রয়েছে, যেটা আমরা যখন কথা বলি যে বক্তার বক্তব্যকে প্রত্যক্ষভাবে বলাটা, সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, আর বক্তার বক্তব্যটাকে বর্ণনাকারীর মতন করে বলা, সেটাকে হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এটা মুখে বললে আমি যেভাবে তোমাদেরকে বুঝাতে পেরেছি সেটা তোমরা সহজে হয়তো বুঝতে পেরেছো, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে যখন তোমরা ইংরেজি একটা সেন্টেন্সের মধ্যে চলে যাবা, সরাসরি একটা প্যাসেজ ন্যারেশনের মধ্যে চলে যাবা বা ডিটাচ ন্যারেশনের মধ্যে চলে যাবা, তখন আমাদের কিন্তু আবার এই ন্যারেশনটাকে কোনটা ডাইরেক্ট ন্যারেশন কোনটা ইনডাইরেক্ট ন্যারেশন, এটাকে স্পেসিফিকভাবে আমাদের একটু বোঝার জন্য তোমাদের আমি সহজ আরও একটা টিপস দিচ্ছি। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন, এই ডাইরেক্ট ন্যারেশনটাকে আমরা কিভাবে সহজে চিনতে পারবো, এখন সেই বিষয় নিয়ে আমি সংক্ষিপ্তভাবে তোমাদের কাছে তুলে ধরছি। ডাইরেক্ট ন্যারেশনটাকে চেনার সহজ উপায় হচ্ছে এই যে ডাইরেক্ট ন্যারেশনে যে দুইটা পার্ট থাকে, একটা অংশ হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ, REPORTING, রিপোর্টিং ভার্ব এই অংশ। আর একটা অংশ হচ্ছে কি রিপোর্টেড স্পিচ, REPORTED, রিপোর্টেড স্পিচ, SPEECH, রিপোর্টেড স্পিচ। এই যে দুইটা অংশ, ডাইরেক্ট ন্যারেশনটা কম্পালসারি থাকবেই। তবে কথা হচ্ছে যে কখনো কখনো ডেটাস ন্যারেশনে বা প্যাসেজ ন্যারেশনে যেটাই বলি না কেন, এই রিপোর্টিং ভার্বের অংশটা কখনো উজ্জ্ব থাকে, সেটাকে আমাদের সিচুয়েশনের উপরে কল্পনা করে নিতে হয় বা বিবেচনা করে নিতে হয়। তবে এই দুইটা অংশকে আমরা কিভাবে সহজে চিনব, দেখো খুব সিম্পল একটা বিষয়। রিপোর্টিং ভার্বের অংশটা, এটা যদি এই রিপোর্টেড স্পিচের আগে অংশ থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে একটা কমা ব্যবহার করা হয়। আর রিপোর্টেড স্পিচের যে অংশটুকু, সেই অংশটুকুর উপরে একটা উদ্ধৃতি কমা বা ইনভার্টেড কমা, এই চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখো ডাইরেক্ট ন্যারেশনটাকে চেনা খুবই সহজ। ডাইরেক্ট ন্যারেশনকে চেনার ক্ষেত্রে আমরা এই যে রিপোর্টিং ভার্বের অংশ, এই অংশকে আমরা দেখব যে এটা কোনো ইনভার্টেড কমার মধ্যে থাকে না, তবে সাধারণ একটা কমা এটা শেষে যুক্ত হয়। আর রিপোর্টেড স্পিচ যেটা, রিপোর্টেড স্পিচ সেটা ইনভার্টেড কমার মধ্যে আটকানো থাকে। এখন যদি আমরা এই দেখি যে ইনভার্টেড কমার অংশটুকু আগে এবং এই রিপোর্টিং ভার্বের অংশটুকু পরে, এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে কি আমাদের সহজে চেনার উপায়, যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখি যে এই যে উদ্ধৃতি যে কমাটা, এই উদ্ধৃতির কমাটা যদি থাকে বা ইনভার্টেড কমাটা যদি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা ডাইরেক্ট ন্যারেশন ফরম্যাট। আর ইনডাইরেক্ট ন্যারেশনটাকে চেনা এটা খুবই সহজ। অর্থাৎ যখন ইনডাইরেক্ট ন্যারেশন হয়ে যাবে, তখন এই কমাটা এবং এই যে উদ্ধৃতি কমা বা ইনভার্টেড কমা, এই অংশটা থাকবে না, এবং তার ক্ষেত্রে সেখানে কি হবে, এখানে একটা লিঙ্কার্স যুক্ত হবে। এখানে কি যুক্ত হবে, একটা লিঙ্কার্স যুক্ত হবে। লিঙ্কার্স যুক্ত হয়ে দুই অংশটা একত্রিত হয়ে যাবে। তাহলে ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন এটা আমরা সহজেই চিনতে পারলাম।
তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে আলোচনা করব এই যে ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন, এটাকে আমরা পরিবর্তন করব। আসলে ন্যারেশন বলতে আমরা যা শিখবো সেটা হচ্ছে একটা ফরম্যাট থেকে আর একটা ফরম্যাটে পরিবর্তন। ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন বা ইনডাইরেক্ট ন্যারেশনকে ডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন। আমরা সাধারণত ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন এটাই শিখবো, কারণ পরীক্ষায় সচরাচর এটাই আসে। তবে এই ডাইরেক্ট ন্যারেশনকে যদি ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তনের নিয়মগুলো শিখে থাকি, তাহলে তার উল্টাক্রমে ইনডাইরেক্ট ন্যারেশনকে ডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা সম্ভব। সুতরাং সেটা আর নতুন করে আলোচনা করার দরকার নেই। এখন কথা হচ্ছে যে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে যে আমরা পরিবর্তন করব, সেই পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের বইয়ে কিন্তু অসংখ্য 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 রুলস রয়েছে। আমরা যখন তোমাদের মতন স্টুডেন্ট ছিলাম তখন অনেক বড় বড় বই থাকতো, এই মোটা মোটা বই। আমাদের স্কুলে সেই রুলসগুলোকে পড়ানো হতো, মুখস্থ করানো হতো। যদি না পারতাম তাহলে তো বোঝাই কি করা হতো। এখন বর্তমানে কিন্তু তোমাদেরকে আমরা কোনো কিছু মুখস্থ করাচ্ছি না, আমরা তোমাদেরকে চেষ্টা করাচ্ছি যে তোমরা বিষয়টাকে বোঝো, অনুধাবন করো এবং তুমি নিজে করো। অর্থাৎ তুমি যদি একটা বুঝতে পারো, একটা যদি শিখতে পারো, তাহলে তোমার মতো করে তুমি অসংখ্য 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 নিজে তৈরি করতে পারবে। সুতরাং এতক্ষণের আলোচনায় তোমরা কিন্তু অবশ্যই এটা বুঝতে পেরেছো যে ন্যারেশন বিষয়টা কি এবং ন্যারেশন কত প্রকার এবং সেটা কি কি, এবং ন্যারেশনের যে এই যে দুইটা প্রকার রয়েছে, ডাইরেক্ট ন্যারেশনকে কিভাবে চেনা যায়, ইনডাইরেক্ট ন্যারেশনকে কিভাবে চেনা যায়। এখন আমি তোমাদেরকে একেবারে সিম্পলি কয়েকটা বিষয় শুধুমাত্র বলবো। সেই বিষয়গুলো হচ্ছে কি, সেই বিষয়গুলো হচ্ছে যে এই ন্যারেশন পরিবর্তন করার ক্ষেত্রে কি কি ভিত্তি। এতগুলো রুলস পড়ার কোনো দরকার নেই, তার মানে এই না যে আমি তোমাদেরকে রুলস এটাকে টোটালি ইগনোর করছি। হ্যাঁ, আমি বলবো যে রুলস দরকার রয়েছে, তবে সেই রুলসটা আমি বলবো যে বর্তমান যে শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতিতে তোমাদের রুলস মুখস্থ করার কোনো দরকার নেই। আমরা যখন প্র্যাকটিস করব তখন রুলস ইন ডিটেলস আমরা জানবো। তবে বেসিক যে রুলস কতগুলো আছে, ফান্ডামেন্টাল রুলস যেগুলো আছে, সাধারণ পরিচিতি, সেই বিষয়টা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। অর্থাৎ সেটা হচ্ছে কি, যখন ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করব, সেই পরিবর্তনে কোথায় কোথায় পরিবর্তন হবে, চেঞ্জ যেটাকে বলা হয়। ডাইরেক্ট টু ইনডাইরেক্ট যখন আমরা করব তখন চেঞ্জটা মূলত কোথায়, কি কি চেঞ্জ হচ্ছে। 5টা বিষয়ের উপরে মৌলিক পরিবর্তন। সেই 5টা মৌলিক বিষয়ের পরিবর্তনগুলো হচ্ছে পর্যায়ক্রমিকভাবে বলছি। প্রথমত হচ্ছে কি, টেন্স। হ্যাঁ, এখন এই টেন্স এইটা সম্পর্কে তোমাদের কিন্তু ডিটেলস একটা মানে ক্লিয়ার কনসেপ্ট রয়েছে, এটা আমি নিশ্চিত করেই বলতে পারি। কারণ হচ্ছে যে এই টেন্সটা এটা আমরা অনেক আগ থেকে শেখা শুরু করেছি এবং প্রত্যেক ক্লাসেই আমাদের টেন্সটাকে শিখতে হয়, যেটা ভার্বের মধ্যে দিয়ে থাকে। টেন্স প্রধানত 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং বিস্তারিত হচ্ছে কি, প্রত্যেকটাকে যদি আমরা ভাগ করি 4টা ভাগে, অর্থাৎ ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে হলো কি, তাহলে মোট টেন্স গিয়ে দাঁড়ালো 3 × 4 = 12, অর্থাৎ 12 প্রকারের টেন্স রয়েছে। এই 12 প্রকার টেন্সের মধ্যে এই যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলোর একটা বিস্তৃত নিয়ম রয়েছে। তো আজকে আমি কিন্তু সেই বিস্তর নিয়মে আলোচনা করব না, আমি শুধু তোমাদের সাথে এই পরিচিতিটা নিয়ে আলোচনা করব। আমি পরপর যে আরও ভিডিওগুলো করব তোমাদেরকে, প্রথমেই যেটা বলেছিলাম যে টোটাল 5টা ভিডিও করব আমি ন্যারেশনের উপরে। তোমরা আশা করব ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও অবশ্যই অবশ্যই এবং অবশ্যই দেখবে, তাহলে তোমাদের সারা জীবনে কখনো কোনো ন্যারেশন নিয়ে কোথাও দুর্বলতা থাকবে না। তো এরপরে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে কি, ওয়ার্ডের পরিবর্তন। এখন এই ওয়ার্ডের পরিবর্তন বলতে গেলে তো একটা সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড রয়েছে সবগুলো ওয়ার্ডের পরিবর্তন। তাহলে এটা হচ্ছে কি, আসলে ওয়ার্ডের পরিবর্তন কথাটা ওইভাবে না। অর্থাৎ কিছু কিছু শব্দ রয়েছে যেটা তোমার এই রিপোর্টেড স্পিচের মধ্যে রয়েছে, নৈকট্য সূচক শব্দ। হ্যাঁ, এই শব্দগুলোকে পরিবর্তন করে দূরত্ব সূচক কতগুলো শব্দ এতে পরিবর্তন করতে হবে। তাহলে এই যে ওয়ার্ডের পরিবর্তন বলতে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পরিবর্তন এটাকে মেনশন করবো না, শুধুমাত্র ডাইরেক্ট স্পিচের নৈকট্য সূচক যে শব্দ সেটাকে পরিবর্তন করে দূরত্ব সূচক শব্দে পরিবর্তন করতে হবে। তৃতীয়ত যেটা রয়েছে, পার্সন পরিবর্তন। পার্সনটা তোমরা নিশ্চয়ই জানো যে পার্সন কত প্রকার, পার্সন কি মূলত এটা জানো নিশ্চয়ই। হ্যাঁ, পার্সন মানে ব্যক্তি, অর্থাৎ যে বা মানে পুরুষও বলা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে পার্সন 3 প্রকার আমরা যেটা সাধারণত জানি। হ্যাঁ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এই পার্সনের যে কতগুলো পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলো আমাদের একটা বেসিক একটা রুলস, এই বিষয়টাও আমাদের জানতে হবে। তো এরপরে চতুর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্টেন্স পরিবর্তন। সেন্টেন্সটাকে আমরা প্রধানত ভাগ করি 2টা ভাগে, একটা হচ্ছে মিনিংফুলি আর একটা হচ্ছে স্ট্রাকচারালি। মিনিংফুলি হচ্ছে কয় প্রকার, 5 প্রকার। কি কি, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি। এই যে 5 ধরনের সেন্টেন্স আছে, এই সেন্টেন্সগুলো যখন পরিবর্তন হবে, হ্যাঁ, ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন হবে, প্রত্যেকটা সেন্টেন্সের ফরম্যাটকে আমরা অ্যাসার্টিভ ফরম্যাটে নিয়ে আসবো। এটা আমি সংক্ষেপেই তোমাদেরকে বলে দিলাম। আর স্ট্রাকচারালি যে 3 ভাবে রয়েছে, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড।
এই বিষয়গুলো হচ্ছে কি পার্টে পার্টে আমরা যদি চেঞ্জ করি, ওই বিষয় নিয়ে যখন আলোচনা করবো তখন তোমাদেরকে ডিটেলস বলবো। তো এই পঞ্চম নিয়ম যেটা রয়েছে সেটা হচ্ছে কি রিপোর্টিং ভার্বের এখানে কিছু পরিবর্তন রয়েছে। রিপোর্টিং ভার্বের আসলে পরিবর্তন হয় না, অর্থাৎ রিপোর্টিং ভার্বের অংশের টেন্সের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এই কথাটা যখন বলা হয় তখন সেক্ষেত্রে তোমরা যদি কখনো একটু ভুল করে বসো বুঝতে, তখন এখানে কিন্তু একটা মারাত্মক সমস্যা সৃষ্টি হয়ে যায়। কথাটা হচ্ছে আমরা সাধারণত এরকম তোমাদের কাছ থেকে শুনে থাকি যে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না, হ্যাঁ, রিপোর্টেড স্পিচের অংশের পরিবর্তন হয়। তাহলে রিপোর্টিং ভার্বের অংশের কোনো পরিবর্তন হয় না, এই কথাটা তোমার মাথার মধ্যে যখন ঢুকে যাবে তখন সেখানে আরেকটা সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে কি কখন আমরা এই যখন মানে প্রশ্ন করা থাকে তখন আমরা সেক্ষেত্রে সেট থাকলে আমরা আস্কড করে ফেলি, আবার কখনো সেট থাকলে টোল্ড করে ফেলি। এই যে বিষয়গুলো বলা ছিল যে সেইট, অথচ আমরা যখন পরিবর্তন করলাম সেখানে আমরা প্রশ্ন করলাম যে আস্কড। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো কি স্যার বলেছিলেন যে রিপোর্টিং ভার্বের অংশে কোনো পরিবর্তন হয় না, অথচ এখানে তো সেই পরিবর্তন হয়ে গেল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি? তো আমি এই ক্ষেত্রে তোমাদেরকে বিস্তারিত যখন আলোচনা করব তখন অবশ্যই তোমরা সেটা বুঝতে পারবে। এটা আসলে খুব কঠিন কোনো বিষয় না, খুব সহজ বিষয়। সংক্ষিপ্তভাবে বলবো, সেটা হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশের কোনো পরিবর্তন হয় না। সেটা কিসের? টেন্স যেভাবে আছে সেভাবে থাকবে, কিন্তু যে ভার্বটা অর্থাৎ যে ওয়ার্ডটা, ওই ওয়ার্ডটা রিপোর্টেড স্পিচে সেটা কোন ধরনের সেন্টেন্স রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি, এর উপরে কিন্তু কন্ডিশনালভাবে সেটার কিছু গঠনগত পরিবর্তন হয়। তাহলে এই যে গঠনগত পরিবর্তন, এটাকে আমরা ব্যবহারের পরিবর্তনও বলতে পারি। তাহলে আমি বলবো আজকে আমি তোমাদের সাথে এই যে আলোচনাগুলো করেছি এটা হচ্ছে একেবারে ন্যারেশনের বেসিক বা ফান্ডামেন্টাল আলোচনা। অর্থাৎ এই যে ফান্ডামেন্টাল বা বেসিক পরিচিতির যে আলোচনা অংশটুকু, এই অংশটুকু তোমরা অবশ্যই যদি মাথায় রাখো তাহলে আমি বলবো যে এরপরে যখন আমি তোমাদেরকে এই 5টা পরিবর্তন নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব তখন এটা বুঝতে তোমাদের কোনো কষ্ট হবে না। তাহলে সেক্ষেত্রে তোমরা এক কাজ করো, এখন তোমরা এই যে 5টা পরিবর্তন আমি তোমাদের সাথে যে আলোচনা করেছি সেই বিষয়গুলো তোমরা একটু নোট করে ফেলো। তোমাদের সামনে নিশ্চয়ই খাতা কলম রয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমরা এখন একটু খাতা কলম নাও এবং নোট করে ফেলো। তাহলে প্রথমটা কি হবে? প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে যে টেন্সের পরিবর্তন, TENS, টেন্স এর পরিবর্তন, টেন্সের পরিবর্তন, এটা নিয়ে বিস্তার আমি আলোচনা করব। দ্বিতীয়টা হচ্ছে কি, দ্বিতীয়টা হচ্ছে ওয়ার্ডের পরিবর্তন, WORD, ওয়ার্ড এর পরিবর্তন। আসলে এই যে ওয়ার্ডের পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের ছোট্ট একটু নোট দিয়েছিলাম, সেটা হচ্ছে কি যে নৈকট্য সূচক থাকলে দূরত্ব সূচক হবে, সূচক শব্দ হবে। আচ্ছা, তৃতীয়টা হচ্ছে কি, তৃতীয়টা হচ্ছে পার্সন পরিবর্তন, PERSON, পার্সন পরিবর্তন। চতুর্থটা হচ্ছে কি সেন্টেন্স পরিবর্তন, সেন্টেন্স পরিবর্তন। পঞ্চমটা হচ্ছে কি রিপোর্টিং ভার্বের ব্যবহার, REPORTING, রিপোর্টিং ভার্বের ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন। ক্ষেত্রে পরিবর্তন। আসলে এই ন্যারেশনের যখন আমরা এই পরিবর্তনগুলো করব ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, তখন এই 5টা জায়গায় আমাদের পরিবর্তনগুলো হবে। আজকে তোমাদের এই সাধারণ পরিচিতি পর্বে আমি এটুকুই আলোচনা করলাম। আমি আশা করব যে তোমরা এই নোট শেষে অবশ্যই বইটা নিয়ে ভালোভাবে বসবে। তোমাদের যে টেক্সট NCTP থেকে যে বইটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেখানে যে ন্যারেশনের অংশে যে উদাহরণগুলো দেওয়া রয়েছে বা যে
বর্ণনাগুলো রয়েছে, যে আলোচনাগুলো রয়েছে, সেই আলোচনাগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং এই পরবর্তী যে ক্লাসটা, সেই পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমি এই 5টা জায়গায় যে পরিবর্তন রয়েছে পর্যায়ক্রমিকভাবে সেগুলো নিয়ে আলোচনা করব এবং শেষের দিকের 2টা ক্লাসে আমি তোমাদের সাথে এর প্র্যাকটিস করব এবং আশা করব যে তোমরা অবশ্যই ন্যারেশনটাকে ভালোভাবে বুঝতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।